চিকিৎসার জন্য মনের অজান্তেই ভারতে চলে যায়। জামাত কি পুনর্বাসন আওয়ামী লীগ করেছে? জামাত কি পুনর্বাসন বিএনপি করেছে? সংস্কার যদি না হয় তাহলে অন্তর্বর্তী সরকার আবার ফেরত আসবে। কোন লোক সংস্কার চাইবে না। ধর্মভিত্তিক রাজনীতির প্যান্ডোরার বাক্স খুলেছে কে? বিএনপি, জিয়াউর রহমান সাহেব। শেখ মুজিবুর রহমান সাহেব সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন রাজাকারদের, তাই তো? তাহলে এখন দোষটা কার? আপনি বলবেন মুখে নতুন বাংলাদেশ করে দেখান, বলার তো কিছু নাই। কিন্তু সেটা না করে যখন পুরনো ব্যবস্থাই চলেছে, পুরনো ভাবেই সবকিছু চলেছে, সেই স্বজন প্রীতি, কোম্পানি প্রীতি, নিজের বান্ধবী প্রীতি, নিজের বন্ধু প্রীতি, নিজের ভাতিজা প্রীতি যখন চলেছে, তখন তো এটা হবেই। এবং মূলত কিন্তু বঞ্চিতর ক্ষোভ এটা না, বরং এই যে এতগুলি আন্দোলন হয়েছিল না এই যে অন্তর্বর্তী সরকারের সময়, এটা হওয়ার কারণ কি জানেন? ছাত্ররা কিভাবে যেন ঢুকে পড়লো সচিবালয়ে। আপনি জানতে দেখি ঢুকতে পারেন কিনা সচিবালয়ে? আচ্ছা, ঢুকে পড়ে কি চাইলো? বললো যে আমাদেরকে পাস করা দেন, আর পাস হয়ে গেল। লোকে মনে করলো ওরে বাবা, পরীক্ষা না দিয়ে পাস করা গেলে আর আমাদের যাদের দাবি আছে রীতিমতো প্রমোশন পাই নাই, তাহলে আমরা তো সাথে সাথে পাবো। পরীক্ষা যেখানে দিতে হবে বাধ্যতামূলক, এটা মাফ হয়ে যায়, সেইখানে আমরা তো প্রাপ্য ছিল, তা আমরাও গেলে পাবো। এবং তারাও তখন গিয়ে শুরু করলেন, এবং এটাকে তারা উস্কে দিয়েছেন। আবার তারা আরেকটা বাড়িয়ে বলতেন 1000 নাকি রোড ব্লক হয়েছে। 1000 রোড ব্লকের মধ্যে 350 যদি গুনেন, আমি দেখা যাবে যে ওইভাবে বাড়িয়ে বললে আর কি, এই শাহবাগ এবং যমুনার আশেপাশে। এবং তারা ওখানে গেলে পরে তাদের মাথার উপরে ঠান্ডা পানি ছিটিয়েছে। এইবার আছেন আলী রিয়াজ সাহেব একটা সাক্ষাৎকারে বলেছেন, সংস্কার যদি না হয় তাহলে এটার থেকে বোঝা যাচ্ছে সংস্কার হয় নাই। ঠিক? তা সংস্কার হইল না কেন? আচ্ছা, তাহলে সংস্কার না হওয়া অবস্থাতেই যদি দেশ আগের চাইতে অধিকতর ভালো অবস্থায় যেতে পারে, অর্থাৎ গণতন্ত্র আসে, গণতান্ত্রিক একটি সংসদ নিজেদের মধ্যে কথার আদান প্রদান করে, তর্ক করে, সেই দেশের মানুষেরা যদি আগের চাইতে অধিকতর আর্থিক নিরাপত্তা পাবেন বলে বিশ্বাস করতে পারেন, অথবা তারা যদি এটাও বিশ্বাস করেন যে আগের চাইতে অন্তত খারাপ শাসন পাবেন না, এবং তারা যদি দেখেন যে তাদের একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আছে, তাই না? হ্যাঁ, তাহলে তারা কেন বিশ্বাস করবেন যে সংস্কার না হইলে দেশের 12টা বাজবে? সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এটা আলী রিয়াজ সাহেবদের বানানো ক্যাপসুল না। আলী রিয়াজ সাহেবরা ওখানে বসে থেকে একটা ক্যাপসুল বানিয়ে এনে আমাদেরকে হোমিওপ্যাথির পুরিয়ার মতো খাইয়ে দিয়ে বলতেন, আর্নিকা ফস 30 মানে হচ্ছে তোমার সর্দি সারবে, আর্নিকা ফস 60 মানে হচ্ছে মাথা ব্যথা সারবে, আর্নিকা ফস 3000 মানে হচ্ছে কোভিড পর্যন্ত সারে যাবে। হ্যাঁ, কিন্তু জিনিসটা তো ওই পুরিয়া না। আলী রিয়াজ সাহেবরা যখন এইখানে একটা সংস্কার প্রস্তাবনা করেছেন, দেশ, জনগণ, জাতির সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না। অর্ধেক নিবন্ধিত দলের সাথে তারা বসেই নাই, বলছে এরা বাদ। কিন্তু ওই দলের সমর্থকরা আছে না, তাদের মতামত এই অন্তর্বর্তী সরকারের সেই কমিশন নিয়েছিল, নেয় নাই। কি বলেছে? না না, ওনারা হচ্ছে আমাদের জুলাই বিরোধী, ওনারা হচ্ছে আমাদের দোসর, ওনারা হচ্ছে এরকম সেরকম। সেইটা দোসর, ভালো কথা, জাতীয় পার্টিকে আলোচনায় ডাকে না, কিন্তু জাতীয় পার্টিকে নির্বাচনে দিয়েছে। আচ্ছা, তার মানে কি তাদের মধ্যে স্ববিরোধিতা আছে? তারা সেটা করেছেন। কেন করলেন এই স্ববিরোধিতা? তারা নিবন্ধনের কথা বলে লোকজনকে ওইখানে ডেকেছেন, কিন্তু অনিবন্ধিত একটি দলকে রীতিমতো নিবন্ধিত দলের মর্যাদা দিয়েছেন। সেটা কেন করেছেন? এবং বিভিন্ন সময়ে তারা যে কাজটা করেছেন সেটা হচ্ছে তাদের বিভিন্ন কাজ এবং কথার মধ্যে দিয়ে তারা এক ধরনের পক্ষপাত তারা আমাদেরকে দেখিয়েছেন। সংস্কারের প্রথম কথাই তো ছিল যে আমাদের প্রশাসন, আমাদের যারা নীতি নির্ধারণ করবেন, তারা বায়াসড হবেন না, প্রভাবিত হবেন না, এবং প্রভাবিত হওয়ার সম্ভাবনা দেখা দিলে তারা সেই দায়িত্বে থাকবেন না। কিন্তু আমরা তো দেখেছি পরিপূর্ণভাবে প্রভাবিত হয়ে তারা দায়িত্ব পালন করে তারপরে সেই কাজ এবং কথাকে আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আপনি আমাকে বলেন তো, সংস্কার না হলে পরে দেশ ঠিক হবে না, ব্যাপারটা এরকম ছিল না? পুরো কথাটা বলেন। জি, উনি বলেছেন যে যদি সংস্কার না হয় তাহলে অতীতের মতো আবার পুরনো সংকটেই ফিরে যাবে দেশ। আচ্ছা, পুরনো সংকটে ফিরে যাবে দেশ। তো সংস্কার যদি না হয় তাহলে অতীতের মতো পুরনো সংকটে দেশ ফিরে যাবে। আমার আরেকটা প্রশ্ন আছে, এই যে একটা ব্যর্থ কমিশন, যে কমিশন ঠিক মতো একটা গণভোট আয়োজন করতে পারে নাই, কারণ গণভোটের প্রশ্নের মধ্যে তারা জটিলতা তৈরি করে দিয়ে গণভোটটাকে বিতর্কিত করে দিয়েছে, সেই কমিশনের সহপ্রধানের সাক্ষাৎকার এক্ষুনি এসে আমাদেরকে শুনতে হবে কেন? ওনার তো আগে এটা বলা দরকার যে ওনারা কোন কোন কাজ ঠিক মতো করতে পারেন নাই।
সংস্কার তো ঠিক মতো হয় নাই বুঝলাম, কিন্তু দেশও তো অন্তর্বর্তী সরকার ঠিক মতো চালাতে পারে না। উনি এটা বলুক না টিকা কেন কিনতে পারে নাই, উনি এটা বলুক না দুর্নীতিতে কেন বাংলাদেশ আরো পিছালো আগালো না, উনি এটা বলুক না সাংবাদিকদের জীবন কেন আরো বিপন্ন হলো, কেন রিপোর্টার্স সান্স ফ্রন্টিয়ার্স বলছে যে সাংবাদিকদের জীবন আগের কেন চাইতে মব বিপন্ন তৈরি হয়েছে, হলো, আমরা দেখেছি। কেন বাংলাদেশে মব তৈরি হলো, কেন কবরের থেকে লাশ তুলে লাশ জ্বালানো তুলে হলো, পুড়িয়ে দেওয়া কেন হলো। সংখ্যালঘুকে পুলিশের হাত থেকে ধরে নিয়ে গিয়ে তারপর পুড়িয়ে মারা হলো। এই কথাগুলোর উত্তর ওনারা দিতে পারবেন না। অতীতের অবস্থা ফিরে যাবে সংস্কার না হলে, তাই না? সংকট। কিন্তু ধরেন আমি যদি এখন মানুষদেরকে বলি যে সংস্কার যদি না হয় তাহলে কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন, আরো আছে আকর্ষণীয় উপহার। পরবর্তী সরকার আবার ফেরত আসবে। কোন লোক সংস্কার চাইবে না, বলবে সংস্কারের দরকার নেই, অন্তর্বর্তী সরকারের কাছে যাইতে চায় না, ভিক্ষা চাই না, মা কুত্তা সামলা। প্রসঙ্গ হচ্ছে যে আমরা যে নতুন বন্দোবস্তে যেতে চাই, যে যেতে পারছি না কেন, বারবার হোঁচট খাচ্ছি কেন, পাচ্ছি না এই জায়গাতে। আমরা সবসময় ওই পুরানো বিতর্ক, যেমন দেখবেন আপনি একটা সময় টক শো মানুষ দেখতো না। কেন দেখতো না? কারণ বিএনপি আওয়ামী লীগের মানে অতীত বলতো, আর আওয়ামী লীগ বিএনপির অতীত বলতো, এটার মধ্যে সীমাবদ্ধ থাকতো। ঠিক মাহবুব আজিজ ভাই এখন এই বিতর্কটা তুলেছেন, সেটা কি? উনি বলছেন যে বিভাজন নাকি গত সরকারের সময় হয়েছে। অথচ দেখেন মুক্তিযুদ্ধ নিয়ে বিভাজন, রাজাকার মুক্তিযুদ্ধের বিভাজনটা কে তৈরি করেছেন? শেখ মুজিবুর রহমান সাহেব সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন রাজাকারদের, তাই তো? তাহলে এখন দোষটা কার? উনি যে রাজাকারদেরকে আমাদের মেইন স্ট্রিমে রেখে দিয়েছেন, এই দায়টা কার? এই যে রেখে দিয়ে আজকে আপনি তাকে আপনার মধ্যে রেখে দিয়ে তাকে গুতাগুতি করছেন, এই বিভেদটা তো আপনি তৈরি করেছেন। আপনি যদি তখন রাজাকারদের রাজনৈতিক অধিকার বন্ধ করে দিতেন, একটা কথা ছিল। আচ্ছা দেখেন, রাজাকার দল হিসেবে জামাতকে নিষিদ্ধ করা হয় নাই। জামাত আমি একটু শেষ করি জায়গাটা। তখন হয়তো শেখ মুজিবুর রহমান তখন হয়তো মানবিক কারণে ঠিক আছে, সাধারণ ক্ষমা তখন ঘোষণা হয়তো করেছিলেন। জি। ঠিক আছে, আমার কথা হচ্ছে যে এটা সব জায়গায় করে, কিন্তু আপনি এই জায়গাটার ওই জায়গায় কেন দোষ দিচ্ছেন না? দোষ কেন এখন ইন্টারিম গভর্নমেন্টকে এসে দিচ্ছেন? বাংলাদেশে মুক্তিযুদ্ধ রাজাকার বাঙালি বাংলাদেশি এই বিতর্কের হোতা আওয়ামী লীগ রেজিম এটা করেছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ছিল। ধর্মভিত্তিক রাজনীতির প্যান্ডোরার বাক্স খুলেছে কে? বিএনপি, জিয়াউর রহমান সাহেব। তা আপনি জিয়াউর রহমান সাহেবকে কেন দায়ী করছেন না ধর্মভিত্তিক রাজনীতিক উত্থানের জন্য? আপনি ধর্মভিত্তিক রাজনীতির উত্থানের জন্য অন্য কাউকে দায়ী করছেন কেন? তাহলে এখানেও বোঝা যাচ্ছে যে আপনি অসাধুতার পরিচয় দিচ্ছেন। 3 নম্বরে আপনাকে আমি বলি, এই যে বাংলাদেশের রাজনীতিতে এই যে যেমন ধরেন আলী রিয়াজ বলেছে পুরানো সংকট আবার ফিরে আসবে। পুরানো সংকটটা কি ফিরে আসবে আমি আপনাকে বলি, ওনার লেখা যদি আপনি পড়ে থাকেন। আমাদের এই সরকার, ঠিক আছে, আমরা দেখেছি যে নিরপেক্ষ সরকারের অধীনে যখন নির্বাচন হয় তখন অলওয়েজ প্রেজেন্ট গভর্নমেন্ট হেরে যায়। 91, 96, 2001 আপনি দেখবেন প্রত্যেকবার একবার বিএনপি হেরেছে, একবার আওয়ামী লীগ হেরেছে। এটাকে যদি আমি থিসিস হিসাবে নেই, তাহলে দেখব এই সরকারের পরে যদি যে সরকার আসবে বা যে নির্বাচনটা যদি ফেয়ার ইলেকশন হয়, তাহলে বিএনপি সরকার হারবে। এটা হচ্ছে অতীত স্মৃতির কথা। এখন বিএনপি যদি হারতে না চায় তাহলে সে কী করবে? সে ইলেকশন ম্যানিপুলেট করবে, সে তত্ত্বাবধায়ক সরকারকে নিজের পক্ষে রাখার চেষ্টা করবে, যেটা 111 হয়েছে যে কারণে। বিএনপি চেষ্টা করেছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ম্যানিপুলেট করার জন্য, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু একটা অচল অবস্থা তৈরি হয়েছে এবং যার কারণে 111 তৈরি হয়েছে। এখন বিএনপি যে পথে হাঁটছে, ধরেন সংস্কারগুলো তত্ত্বাবধায়ক সরকারের বিল সে সাপোর্ট করছে না, সেখানে তখন তো বিএনপির সহযোগী দল হিসেবে জামাত ছিল ভাই, সহযোগী ছিল। আজকে তো একে অপরের শত্রু পর্যন্ত নিয়েছে, তাই না? মন্ত্রিত্ব নিয়েছে। সেটাই তো আমি বলছি, জামাতকে পুনর্বাসন করেছে কে? জামাতকে পুনর্বাসন আওয়ামী লীগ করেছে, জামাতকে পুনর্বাসন বিএনপি করেছে, জামাতকে নিয়ে আন্দোলন করেছে আওয়ামী লীগ, জামাতকে নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। এই কথাগুলো মাহবুব আজিজ ভাইরা কি মানে সাংবাদিকতা করেছেন দীর্ঘ সময় ধরে, এই বিভাজন কি ওনার চোখে পড়ে নাই? ওনার চোখে পড়ে নাই যে ওই টাঙ্গায় এই আপনার নারায়ণগঞ্জে যে শিক্ষককে কানে ধরে উঠবোস করানো হয়েছিল জুতার মালা, উনি তখন দেখেন নাই? দেখেছেন, বলছেন না। এখন প্রবলেমটা সেখানে। ওই যে বলছি, আমাদের ইতিহাস ঘাটলে আপনি জায়গায় জায়গায় পাবেন মেরে ঝুলিয়ে রেখেছে বহু। আমি আপনাকে তথ্য, আপনি শুধু ওইটা নিয়ে টকশো করেন, আমি বহু হাজির করতে পারবো। কেউ এখানে একেবারে ধোয়া তুলসী পাতা না। সবাই যার অপোনেন্টকে মেরে ঝুলিয়ে দিয়েছে, সবাই অপোনেন্টকে মেরে জ্বালিয়ে দিয়েছে, ঠিক আছে? শেখ হাসিনা হুজুরদেরকে নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে কওমি জননী উপাধি নেন নাই, সেটা ওনার চোখে পড়ে না। মাদ্রাসার শিক্ষকদেরকে, মাদ্রাসাওয়ালাদেরকে কারা করেছে, মন্দির ভাঙচুর কারা করেছে, এগুলো কি রিপোর্ট আসে নাই? সবই এসেছে। কথা হচ্ছে আমি শুধু আওয়ামী লীগের ভুল ধরিয়ে দিব আর উনি শুধু ওয়ার ভুল ধরিয়ে, এই খেলাটা বন্ধ করেন সবাই। আমি আপনাদেরকে বলি, আমরা আমাদের সকলের আমলনামা আমাদের আছে,
তুষার ভাইয়ের আগের বক্তব্য কী ছিল, 3 বছর আগে ওনার ভূমিকা কী ছিল, মাহবুব আজিজ ভাই আওয়ামী লীগ সময়ে ফেসিবাদের বিরুদ্ধে কী কথা বলেছেন, শাহবাগ যখন রাস্তা বন্ধ করে ঘন্টার পর ঘন্টা হসপিটাল আটকে ছিল তখন ওনাদের মানবিকতার বক্তব্যটা কী ছিল, এইটা আর এখনটা মিলিয়ে দেখতে হবে। যদি তখনও ঠিক থাকে, এখনও ঠিক থাকে, তাহলে সেলিউট। আর যদি তখন ঠিক না থাকে, এখন যদি ওনারা খুব হঠাৎ করে উচ্চকণ্ঠ হন, তাহলে অবশ্যই সেটা আমাকে আলোচনায় আনতে হবে। আমি এটা নিয়ে বিতর্ক সারাদিন একজন আরেকজনকে মানে খোঁচাখুচির কথার পক্ষে না। কথা হচ্ছে ভাই, খোঁচাখুচি তো অনেক হয়েছে, অনেক করেছেন, যার যার পক্ষে না বলে আসেন আমরা বলি যে অতীতেও ভুল হয়েছে, বর্তমানেও ভুল হচ্ছে, ভবিষ্যতে ভুলটা কিভাবে শুধরানো যায় সেটা নিয়ে কথা বলতে হবে। তাইলে আপনার এই টক শো মানুষ দেখবে। একটি বিষয় জানতে চাই যে ফরহাদ মাজহাব তিনি বলেছেন যে রেজিম চেঞ্জ করেছে যুক্তরাষ্ট্র, দেশ আমাদের হাতে নেই, মানে দেশ কি আসলে আমাদের হাতে নেই বা দেখেন এগুলো হচ্ছে আমাদের বুদ্ধিজীবীদের নানা রকমের গেজ থাকে, নানা রকমের কথা থাকে। কথা হচ্ছে দেশ আমাদের হাতে নেই, এটাও যেমন সর্বব্যাপী বলা যাবে না, আবার আমাদের সার্বভৌমত্ব, আমাদের স্বাধীনতা যে কম্প্রোমাইজড সেটাও সত্য। কারণ আমরা আজকে যে মার্কিন চুক্তিটা হয়েছে, এই চুক্তির মধ্যে অনেকগুলো ক্লজ আছে যেটা আমাদের জন্য অপমানজনক, আমাদের সার্বভৌমত্বের জন্য নেগোশিয়েটেড। কিন্তু মনে রাখতে হবে যে আমাদের রাষ্ট্র ব্যবস্থাটা যে জায়গায় আছে, আমরা সারাদিন মার্কিন সাম্রাজ্যবাদের বিরোধিতা করি, আবার ভিসাটা যখন অ্যাপ্লাই করি তখন প্রথম মার্কিনেই করি। আমরা সারাদিন ভারতের বিরোধিতা করি, চিকিৎসার জন্য মনের অজান্তেই ভারতে চলে যাই। এই দ্বৈত চরিত্র কার নাই আমাদের। সুতরাং কেউ আমরা ধোয়া তুলসী পাতা ছিলামও না, এখনো নাই, ভবিষ্যতের জন্য আমরা দেখেছি যে অনেকে দেশ থেকে পালালেও ভারত ট্রানজিট হয়ে দেশ থেকে পালাতে হয়।